হামাস কি গাজার জঙ্গি সংগঠন? কেন ফিলিস্তিনিরা আজও এই হামাসকে তাদের জন্য অপরিহার্য মনে করে? সাম্প্রতিক একটা সমীক্ষাতে 72% ফিলিস্তিনি জনগণ তারা মত দিয়েছে এই বলে যে হামাসের হাতে বন্দুক থাকুক, হামাস যেন কোনোভাবেই তাদের অস্ত্র পরিত্যাগ না করে, কারণ হামাসের হাতে বন্দুক তাদের ভরসা। অথচ ইসরায়েল গত কয়েক বছর ধরে এই হামাসকে নির্মূল করার অজুহাতেই গোটা গাজা ভূমি জুড়ে গণহত্যা চালিয়ে আসছে এবং 1 লক্ষেরও কাছাকাছি মানুষকে ইতিমধ্যে ইসরায়েল খুন করেছে। তারপরেও যে হামাসের নাম করে সাধারণ গাজাবাসীরা প্রতিদিন খুন হচ্ছে, সেই হামাসকেই বাঁচিয়ে রাখতে চায় সাধারণ ফিলিস্তিনি জনগণ। 1% না 2%রা 72% ফিলিস্তিনি মানুষ তারা জোরদার মত দিয়েছে যে হামাসকে তাদের দরকার, শুধু দরকারই না, হামাসের হাতে বন্দুক থাকুক, তারা তাদের হয়ে লড়াই করুক। সামনেই নভেম্বর মাস, এই নভেম্বর মাস ভোটের মাস। আমেরিকায় মিডটার্ম নির্বাচন, ইসরায়েলের নির্বাচন, এবং এই নভেম্বর মাসেই প্যালেস্টাইনে 20 বছর পর সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই নভেম্বর মাসে ফিলিস্তিনে হতে যাওয়া নির্বাচনে হামাস প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আগে থেকেই খুব জোর দিয়ে বলা যায় এই নির্বাচনে হামাস বিপুল মার্জিনে জয়ী হবে এবং 20 বছর পর ফিলিস্তিনের মাটিতে প্রথমবারের মতো হামাসের হাত ধরে একটি সরকার নির্বাচিত হতে যাচ্ছে। এবং এই নির্বাচনে সত্যি সত্যি যদি হামাস জয়ী হয়, তাহলে ইরান এবং ইসলামিক নেটো, যে ইসলামিক নেটোতে ইতিমধ্যেই সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক তারা স্বাক্ষর করেছে, এবং আশা করা যায় নভেম্বর মাসের আগেই মিশর এবং কাতার, এই শক্তিশালী 2 মুসলিম রাষ্ট্র, তারাও ইসলামিক নেটোর সদস্য হবে। তাহলে ইরান এবং এই ইসলামিক নেটো তারা কি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার কাজে হামাসকে সাহায্য করবে? হামাস এবং ইরান এবং ইসলামিক নেটো সকল মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে যে স্বপ্ন আজও অধারা, এই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন এবং সার্বভৌম করার কাজ, সেই কাজ কি নভেম্বর মাসে আমরা দেখতে পারবো? ধ্বংস হতে যাওয়া গাজা ভূমিতে আজও এই হামাস তারা প্রাণকে বাজি রেখে ইসরায়েলি সেনার সঙ্গে লড়াই করে যাচ্ছে আপ্রাণ, এবং ফিলিস্তিনি জনতা তারাও আজও এই হামাসের সঙ্গেই দাঁড়িয়ে আছে, ঐক্যবদ্ধভাবে লড়াই চালাচ্ছে। এবং এতদিন এই হামাস যারা একটি মিলিটারি অর্গানাইজেশন ছিল, একটি রেজিস্ট্যান্স গ্রুপ ছিল, ইসরায়েলের দখলদার থেকে গাজা ভূমিকে মুক্ত করার লড়াই করছিল, সেই হামাস এখন তারা মিলিটারি অর্গানাইজেশন থেকে একটি রাজনৈতিক দলে রূপান্তর হতে যাচ্ছে। আর যদি সাফল্যের সঙ্গে এই হামাস সরকার তৈরি করতে পারে ফিলিস্তিনের মাটিতে, তাহলে হামাসের যারা যোদ্ধা তারাই আগামী দিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সৈন্যবাহিনী হিসেবে স্বীকৃতি লাভ করবে, এবং হামাসের যারা নেতৃত্ব, যারা কর্মকর্তা, তারাই আগামী দিনের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাষ্ট্রীয় পরিচালক হবে। চলুন আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি হামাস সংগঠনের বর্তমান অবস্থা, তাদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক, এবং ফিলিস্তিনকে স্বাধীন করার ক্ষেত্রে এই হামাস সংগঠনের ভূমিকা কতটা হতে পারে তা আজকে বোঝার চেষ্টা করি। শুরুতেই আমি আমাদের দর্শক মণ্ডলীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই খবরের জন্য যে পদাতিক আজ 5 লক্ষ সাবস্ক্রাইবার পেতে চলেছে। আপনাদের সীমাহীন ভালোবাসা আমরা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, দোয়া পেয়েছি। আমরা গত সেপ্টেম্বর মাসের 22 তারিখে এই যাত্রা শুরু করেছিলাম। 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই আপনারা 2 হাত ভরে আমাদের দিয়েছেন ভালোবাসা, তার জন্য সত্যিই আমরা আপ্লুত। আগামী দিনেও আমরা আপনাদের কাছ থেকে এভাবেই ভালোবাসা, দোয়া এবং পরামর্শ পাবো, সেই প্রত্যাশা রাখছি। চলুন আজকের এই আলোচনা শুরু করি। আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। শুরুতেই যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব, ফিলিস্তিনি সাধারণ জনগণ তারা কোনোভাবেই চায় না যে হামাস তাদের অস্ত্র পরিত্যাগ করুক, অথচ ডোনাল্ড ট্রাম্প চায়, অথচ বেঞ্জামিন নেতানিয়াহু চায় যে হামাসের হাতে যে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে, যে অস্ত্র দিয়ে তারা আইডিএফ এর বিরুদ্ধে যুদ্ধ করে, সেই অস্ত্র পরিত্যাগ করুক।
ডোনাল্ড ট্রাম্পের তৈরি বোর্ড অফ পিসের কাছে। সেই নির্দেশ ডোনাল্ড ট্রাম্প জোরালো ভাষায় দিয়েছিল, কিন্তু হামাস সে কথা মানেনি। হামাস দাবি করেছে যে আমরা অস্ত্র ততদিন পরিত্যাগ করব না যতদিন আইডিএফ সেনারা গাজা ভূমি থেকে পিছনে হটছে। একদিকে আইডিএফ তারা আকাশ থেকে বোমা বর্ষণ করবে, সাধারণ গাজাবাসীকে খুনও করবে, আর হামাস তারা বন্দুক ছেড়ে দেবে, এটা হতে পারে না। ঠিক একইভাবে হামাসের যারা সদস্য, রাজনৈতিক কর্মকর্তা যারা এই মুহূর্তে কাতারের দোহা এবং তুরস্কের আঙ্কারাতে অফিস চালাচ্ছে এবং সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে রাজনৈতিকভাবে, তারাও মনে করে যে তারা কোনোভাবেই অস্ত্র পরিত্যাগ করবে না। এবং এই প্রেক্ষিতে আমরা যে কথা উল্লেখ করেছি, আগস্ট মাসের 12 তারিখে একটি সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যে সমীক্ষা চালানো হয়েছে গোটা ফিলিস্তিন জুড়ে, গাজা, ওয়েস্ট ব্যাংক এবং ইস্ট জেরুজালেমে। সেখানে সামগ্রিকভাবে যে ফল হাতে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে 72% ফিলিস্তিনি জনগণ তারা প্রত্যেকে জোরালো দাবি জানিয়েছে যে হামাস যেন কোনোভাবেই তাদের অস্ত্র ছেড়ে না দেয়, অস্ত্র পরিত্যাগ না করে, কারণ ওই অস্ত্রই তাদের বেঁচে থাকার সম্বল, তাদের বেঁচে থাকার রসদ। আমরা এটা বোঝার চেষ্টা করি কেন ফিলিস্তিনিরা আজও হামাসকে তাদের নয়নের মণি করে আগলে রেখেছে। সহজ উদাহরণ এই, আপনারা দেখছেন ওয়েস্ট ব্যাংকের মানচিত্র, এটি গোটা ফিলিস্তিন রাষ্ট্রকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, এখন 3টে অংশে অলরেডি বিভক্ত হয়ে গেছে। আপনারা দেখছেন এটা ওয়েস্ট ব্যাংক, এই পাশে দেখছেন আপনারা সেই গাজা ভূমি, যে গাজা ভূমিতে বোমা বর্ষণ চলছে, আর এই মাঝখানে ছোট্ট করে একটি অংশ রয়েছে, এটি হলো জেরুজালেম। জেরুজালেম এই বৃহত্তর ওয়েস্ট ব্যাংক এলাকা থেকে এখন ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আমরা জানি যে এই গাজা ভূমিতেই হামাস সংগঠন তারা অবস্থান করে, আর এই ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনির হয়ে লড়াই করবার মতো কোনো সক্রিয় শক্তিশালী কোনো গোষ্ঠী নাই। ফলে ইসরায়েল যখন একমাত্র লক্ষ্য জমি চুরি করা এবং ফিলিস্তিনের মাটিতে একটি বৃহৎ ইসরায়েল রাষ্ট্র গড়ে তোলা, সেই লক্ষ্য নিয়ে প্রতিদিন ইসরায়েলের মিলিটারিরা তারা এই ফিলিস্তিনিদের মাটি, জমি, কৃষি জমি দখল করছে। এই গোটা অঞ্চল যেটা আপনারা ম্যাপে দেখছেন, এই ম্যাপ কিন্তু আর বর্তমানে অস্তিত্ব নেই। এই ম্যাপের অধিকাংশ জায়গায় ইসরায়েলি সেটলাররা দখল করে নিয়েছে। এর প্রত্যেকটি অঞ্চলে অসংখ্য কলোনি গড়ে তুলেছে ইসরায়েল, যেখানে ফিলিস্তিনি পরিবার বসবাস করে। সেই সমস্ত এলাকায় ঢুকে পড়ে তাদের বাড়িঘর ভেঙে দিয়ে, তাদের বাড়িঘর দখল করে ইসরায়েল তাদের মিলিটারি ক্যাম্প তৈরি করছে এবং প্রতিদিন নিয়ম করে নতুন নতুন এলাকা দখল করে এই ফিলিস্তিনিবাসীকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। খুন, গুম, নিত্য নৈমিত্তিক ঘটনা। সুস্থ যুবক, ফুটবল খেলার মতো যে যুবক, তাকে ধরে পা ভেঙে দেওয়া হয়, কখনো বুকে গুলি মেরে দেওয়া হয়, এমনকি মধ্যরাতে বাড়িতে ঢুকে বাড়ির মালিককে গাড়ির হুডে বেঁধে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে এবং 3 দিন পর তাকে যখন ফিরিয়ে আনা হচ্ছে, তার গোটা দেহে ক্ষত, তাকে গাছে বেঁধে রেখে তার বাড়িকে পুড়িয়ে দিয়ে আবার তাকে বন্দি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সীমাহীন পাশবিকতা প্রদর্শন করছে ইসরায়েলি সৈন্যরা এই গোটা ওয়েস্ট ব্যাংক জুড়ে। এমনকি আমেরিকার মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্র, সেই আমেরিকার সরকারও ইসরায়েলকে বলছে ক্ষমা চাইতে এই এলাকায় বর্বর অভিযান চালাবার জন্য। আপনারা দেখেছেন আমেরিকার কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ রো খান্না, তিনি এই ওয়েস্ট ব্যাংকে বেড়াতে এসে চোখের জল ধরে রাখতে পারেননি কি অমানবিক অত্যাচার চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এখন মূল যে আলোচনা, এই অত্যাচার প্রতিদিন যে করতে পারছে ইসরায়েলি আইডিএফ সেনারা, তার একমাত্র কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স গ্রুপ নাই যে আইডিএফ সেনার বিরুদ্ধে বন্দুক ধারণ করবে, তাদের সঙ্গে লড়াই করবে। কিন্তু এই গাজা ভূমিতে একথা সত্য, 2023 সালের পর থেকে একটা সাজানো গোছানো সুন্দর একটা জনবসতিকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েলি আইডিএফ সেনা। সেটা কিভাবে করেছে? আকাশ থেকে নিরন্তর বোমা বর্ষণ করেছে এবং এই যে সীমানা এলাকা, এখনো প্রতিদিন হিংসার ঘটনা ঘটছে, কিন্তু গাজার এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আইডিএফ সেনারা ঢুকে পড়ে খুন করছে। কখনো সখনো কিঞ্চিত এই এলাকাগুলোতে ঢুকে পড়ে খুন করে তারা পালিয়ে যাচ্ছে আইডিএফ সেনারা। কিন্তু যেখানে এই ফিলিস্তিনি জনতারা বাস করে, এই গাজার যে সমস্ত এলাকাগুলোতে টেন্ট রয়েছে, তার ভেতরে ঢুকে আক্রমণ চালানো বা স্থায়ী কলোনি তৈরি করা, এই রকম কোনো কাজ আজও সাহস করে না ইসরায়েলি বর্বর গণহত্যাকারী আইডিএফ সেনারা। তার একমাত্র কারণ, গাজা ভূমির মাটির তলে অসংখ্য সুড়ঙ্গ আছে, অসংখ্য সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের ভিতরে রীতিমতো শহর আছে, যেখানে হাজার হাজার এই হামাসের সৈন্যরা, যোদ্ধারা তারা বসবাস করে। এবং এও অনেকে মনে করে এই সমুদ্র এলাকাতে ইসরায়েল শক্তিশালী নৌ অবরোধ চালাচ্ছে, কিন্তু এই জলের মধ্য দিয়ে কোনো না কোনো পথ দিয়ে
এই হামাসের সদস্যরা সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখে, এদিক দিয়ে বেরোবার কোনো পথ নেই, চারিদিকে